প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি 7 হর্স সিমেন্ট মুক্ত বাক অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় জঙ্গি বিরোধী অভিযান, ক্রসফায়ার ও অস্ত্র উদ্ধার। কারণ এই বিষয়গুলো সাম্প্রতিক সময়ে আলোচনায় এসছে এবং একই সঙ্গে আমরা দেখেছি যে এই জঙ্গিবাদের বিরুদ্ধে আজকে দিনে 14 দল দেশব্যাপী মানববন্ধন করেছেন বিভিন্ন জায়গাতে এবং তারা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। বিএনপির তরফ থেকে এই প্রসঙ্গে নানা কথা বলা হচ্ছে এবং এটিকে নিয়ে রাজনীতিও চলছে। ফলে আমাদের আলোচনার ভিতরে অভিযান, ক্রসফায়ার, অস্ত্র উদ্ধার এই সমস্ত প্রসঙ্গ ছাড়াও রাজনীতির প্রসঙ্গটি আসবে বলে আমরা মনে করছি। আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছেন দি ডেইলি অবজারভার সম্পাদক এবং মাননীয় প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা জনাব ইকবাল সোহান চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন প্রথম আলো যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন লেখক সাংবাদিক মাহফুজুল্লাহ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি আলোচনাটা শুরু করতে চাই জনাব সোহরাব হাসান আপনাকে দিয়ে। সেটি হচ্ছে যে সব মিলিয়ে আমরা যে অনেকগুলো শব্দ বললাম, রিপিট নাই করলাম, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কাছে মনে হচ্ছে যে এই যে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই, এর ভিতরে আমাদের 1 লক্ষ আলেম তারাও ফতোয়া দিয়েছেন যে এটি এই চরমপন্থা, এটি ইসলামের পন্থা নয়, হত্যা ইসলামের পন্থা নয়। সব মিলিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কি এই প্রসঙ্গটিতে আপনার কি ফিলিং হচ্ছে? না, প্রথমত হচ্ছে জঙ্গি বিরোধী অভিযান চালানো হয়েছে জঙ্গিদের ধরার জন্য, সন্ত্রাসীদের ধরার জন্য। তো সরকার যে কোনো অভিযান সফল করতে যে দরকার জনগণের আস্থা, কিন্তু সরকার অভিযানের নামে এমন কিছু পদক্ষেপ নিয়েছে, এমন কর্মকাণ্ড করেছে যাতে জনগণের আস্থাটি প্রতিষ্ঠিত হয়নি। জনগণ আস্থা রাখতে পেরেছে কিনা এ ব্যাপারে বেশ সন্দেহ আছে। সেটা হচ্ছে প্রথমেই হচ্ছে এটা হচ্ছে জঙ্গি বিরোধী অভিযান। কিন্তু সরকার, আমরা দেখলাম যে 149 জন না কতজন, 194 জন সন্দেহভাজন জঙ্গি গ্রেপ্তার করছি বলে সপ্তাহব্যাপী অভিযানে দাবি করা হয়েছে, কিন্তু ধরা হয়েছে 12,000-এরও বেশি। তাহলে এত বিপুল সংখ্যক মানুষ, তারা কি অপরাধী, চিহ্নিত অপরাধী? তারা গ্রেপ্তারি পরোয়ানা প্রাপ্ত আসামি? তারা না 54 ধারায় ধরা হয়েছে? এই প্রশ্নটি। এবং এই আরেকটি হচ্ছে যে জঙ্গি বিরোধী অভিযান এত আগে থেকে আগাম ঘোষণা দিয়ে এই অভিযান কতটা সফল হতে পারে। পরবর্তীকালে দেখা গেল যে এই অভিযানের মধ্যেই হত্যাকাণ্ড হয়েছে, হামলা হয়েছে। এবং অভিযানের মধ্যে বিশেষ করে মাদারীপুরে একজন কলেজ শিক্ষকের উপর যে হামলা করেছে বলে স্থানীয় বাসিন্দারা তাকে ধরেছে, তাকে আটক করে পুলিশের হাতে দিয়েছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেছে, তাকে আদালতে সোপর্দ করেছে, সোপর্দ করার পর রিমান্ডে নিয়েছে। রিমান্ডে নেওয়ার পর রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করার কথা, অথবা তার সহযোগী রিমান্ডে নেওয়ার পর তার সহযোগীদের কি বলে খুঁজে বের করার জন্য অভিযান চালিয়েছে। সেই অভিযানে আমরা বরাবর যে গল্প শুনেছি, বন্দুকযুদ্ধে সেই অভিযুক্ত ব্যক্তি মারা গেছে। এটি মানুষের কাছে কতটা বিশ্বাসযোগ্য? এই যে বিশ্বাস অর্জন করতে না পারা, এটি কিন্তু বড়। কিন্তু এই যে পরিস্থিতি চলছে, তার থেকে বেরিয়ে আসার জন্য একটা অভিযান চালানোর কি কোনো বিকল্প ছিল না? অভিযান চালানোর আমি বিপক্ষে। এবং যখন অভিযান চালানোর বিপক্ষে না, যাদের গ্রেফতার করেছে তাদেরকে ধরা পড়বেই। হ্যাঁ, প্রথমত হচ্ছে যদি এত বিপুল সংখ্যক যদি অপরাধীও হয়, মানে জঙ্গি না, যদি তালিকাভুক্ত আসামিও হয়, পরোয়ানাভুক্ত আসামিও হয়, তাহলেও কিন্তু একটু বিপদের, যে এতদিন তাদের ধরা হয়নি কেন, এতদিন কোনো অভিযান চালানো হয়নি। তাহলে আবার স্বরাষ্ট্রমন্ত্রী বলতে চেয়েছেন যে প্রতি থানায় 20 জন করে যদি গ্রেপ্তার হয় তাহলে এই সংখ্যা দাঁড়ায়। তাহলে এই অভিযানটা বাড়তি কোনো মাত্রা যোগ করে না। যেটা প্রথম আলো রিপোর্ট করেছে, এটা বিশেষত্ব হারিয়েছে, বিশেষ অভিযান বিশেষত্ব হারিয়েছে। তার মানে এটা গতানুগতিক। তারপরও কিছু পুলিশের থেকে সেটা প্রতিবাদও করা হয়েছে, এটাও বলতে হবে। না, প্রতিবাদ তো করবেই, তাদের রাষ্ট্রীয় প্রশাসন পক্ষ থেকে বা যারা অভিযান চালিয়েছে করবে। কিন্তু কথা হচ্ছে যে এই অভিযানের তো দুটো উদ্দেশ্য মনে করি। এক হচ্ছে অপরাধীদের ধরা, অপরাধীদের বা জঙ্গি যাদের বলা হয় তাদের ভয় পাইয়ে দেওয়া এবং জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে আনা। সেটি পেরেছে কিনা? অপরাধীরা ভয় পেলে অভিযানের মধ্যেও কিন্তু তারা তৎপরতা চালিয়েছে। আর অভিযানের শেষ দিনে আমি আজকে সকালে একটা রেডিওতে, আমি রেডিওটার নাম বলছি না, তারা আম জনতার মতামত নিচ্ছিল। তাতে কিন্তু একতরফাভাবে বলা যায় না যে অভিযানের ফলে জনআস্থা ছিল না। অনেকেই এটাকে খুব স্বাগত জানিয়েছেন। আমি নামটা বলছি না, মানে এটা ধরেন 60-40 এরকম হবে হয়তো বা। না, অভিযানের উদ্দেশ্য তো হওয়া উচিত জনগণের আস্থা ফিরে পাওয়া।
যদি শতভাগ পেত, আপনি বলছেন আপনি বলছেন যে কি বলে 60 ভাগ এবং 40 ভাগ, আমরা তো চাই শতভাগ আস্থা আসবে। এবং আরেকটি যেটা হয়েছে, যেটা আপনি আলোচনায় শেষে আসবে হয়তো, অভিযানের পাশাপাশি রাজনৈতিক বিতর্ক। এই আলোচনাটা পরে করতে চাই। আমি তার আগে একটু জনাব মাহফুজুল্লাহ আপনার কাছ থেকে ঘুরে আসতে চাই। আপনি তিনটি বিষয়ের অবতারণা করেছেন, জঙ্গি বিরোধী অভিযান, ক্রসফায়ার, অস্ত্র উদ্ধার। তিনটি বিষয় কিন্তু পরস্পরের সঙ্গে সম্পর্কিত এবং আমি তিনটি বিষয়কে একটু বৃহত্তর প্রেক্ষাপটে দেখতে চাই। যে ৪৫ বছর আগে আমরা গণতন্ত্র, আইনের শাসন, এগুলো ছিল আমাদের মুক্তিযুদ্ধের বিভিন্ন চেতনার মধ্যে, এগুলো ছিল মূল বিষয়, গণতন্ত্র, আইনের শাসন। কিন্তু দুঃখজনক হচ্ছে যে ৪৫ বছর পরেও আমরা এই গণতন্ত্র এবং আইনের শাসনের ধারে কাছেও নাই। কারণ গত কিছুদিনে যেসব ঘটনা ঘটেছে, এইসব ঘটনাকে যদি আপনি একটু সচেতন এবং মুক্ত মন নিয়ে বিশ্লেষণ করেন, তাহলে সরকারের পাশে দাঁড়ানোর মতন কোনো অবস্থা নাই। সরকারকে অনেকগুলো প্রশ্নের জবাব দেওয়া উচিত, যে জবাবগুলো দিচ্ছে না। আমি একটা গবেষণা কাজে আপনার পেছনের পত্রিকায় দেখছিলাম, তো আমি খুব অবাক হয়ে গেলাম যে সিরাজ শিকদারকে 1975 সালের 2রা জানুয়ারি মারবার পর পুলিশ যে ধরনের প্রেস রিলিজ দিয়েছিল, আপনি যদি গবেষণা করেন আজ পর্যন্ত দেখবেন যে একই ধরনের প্রেস রিলিজ, এবং প্রেস রিলিজের ভাষা এক। মানে অপরাধী যখন পুলিশের কাস্টডিতে চলে যায়, তারপরে যখন অপরাধী মারা যায়, যেটাকে এখন গান ব্যাটল বলা হচ্ছে বা বন্দুকযুদ্ধ বলা হচ্ছে, এটি তো হওয়ার কথা না। কারণ সর্বশেষ যে ঘটনাটা ফরিদপুরের, এই যে ফয়জুল্লাহ ফাহিম নানান ধরনের এসছে, তার হাত করা ছিল, তাকে যখন আপনার রিমান্ডের জন্য মানে নেওয়া হয় আদালতে, তখন তার পরনে বুলেট প্রুফ ছিল। তার মানে কি? তার মানে আসলে দেখা যাচ্ছে যে পুলিশের হেফাজতও আজকে আপনার নিরাপদ না। একসময় আমরা জেল হত্যা নিয়ে সাংঘাতিক রকমভাবে উদ্বিগ্ন ছিলাম। বলা হতো যে জেলের মধ্যে যদি মানুষকে মেরে ফেলা সম্ভব হয়, তাহলে তো সেটি সভ্য দেশ হতে পারে না। তো আজকে দেখা যাচ্ছে যে আপনি যদি পুলিশের কাস্টডিতে যান, আপনার জন্য আরো অনেক বেশি নিরাপত্তাহীনতা তৈরি হয়। আপনি জানেন না যে আপনি শেষ পর্যন্ত আপনি সুস্থ দেহে ফিরে আসবেন কিনা, জীবন নিয়ে ফিরে আসবেন কিনা। এবং গত অনেক দিন ধরে কতগুলো ঘটনা ঘটছে। 1 মাস 1.5 মাস আগে ধরে নিয়ে যাওয়া হচ্ছে ডিবির পরিচয় বা সাদা পোশাকে, 1 মাস পরে দেখা যাচ্ছে যে তাদের খোঁজ মিলছে, তাদের নামে মামলা দেওয়া হয়েছে। এই 1 মাস কিন্তু সেই পরিবারগুলো উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে কাটায়। এটা একটা দিক। তারপরে ধরেন যে সর্বশেষ যেটা বলা হচ্ছে যে ঢাকায় এই যে শরীফ মারা গেছে বন্দুকযুদ্ধে, এগুলো হয় কি, যেভাবে কাহিনীগুলো সামনে নিয়ে আসা হয়, সাধারণ লোকের পক্ষে এগুলো বিশ্বাস করা খুব কঠিন। এবং সরকারের বিভিন্ন সংস্থা যদি মনে করে থাকে যে মানুষ একেবারেই বুদ্ধিহীন, মানুষ এইসব বিষয়গুলি বোঝে না, তাহলে বলবো যে তারা আসলে বোকার স্বর্গে বাস করছেন। সেই সঙ্গে অস্ত্র উদ্ধারের বিষয়টি আসে। অস্ত্র উদ্ধারের একটা সোরাব বলেছেন অনেক বিস্তৃতভাবে। আপনি অস্ত্র উদ্ধারের জন্য অভিযান চালালেন, এটিও এই যে আপনার কম্বিং অপারেশন বা বিশেষ অভিযান, চিরুনি অভিযান, এইটাও কিন্তু খুব একটা ট্রেডিশনাল বিষয় হয়ে গেছে আমাদের দেশে। বিভিন্ন সরকারের আমলেই এই ধরনের বিশেষ অভিযান চালানো হয়, কিন্তু শেষ পর্যন্ত এর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে কিনা সেই ব্যাপারে আমার সন্দেহ আছে। আর এই যে ধরেন বিশেষ অভিযান চালিয়ে আপনি কি জন্য বলেন, জঙ্গি ধরবার জন্য। তো জঙ্গি ধরবার জন্য আপনি ধরেছেন মাত্র 200, আর বাকি যে কয়েক হাজার, মানে এই ফিগার নিয়েও তো বিতর্ক আছে, পার্থক্য আছে, ধরেও নেই যে 12,000, তাহলে বাকিরা, যেটা সোরাব প্রশ্ন তুললেন, তারা কি চিহ্নিত আসামি, অভিযুক্ত আসামি কি? এর খারাপ দিকটা কিন্তু সরকার বিবেচনা নিচ্ছে না। কারণ এই জঙ্গিরা বাদ দিয়ে অন্যরা কিন্তু একসময় বেরিয়ে আসবে, এবং তাদেরকে আপনি পার্মানেন্টলি এক ধরনের শত্রুতার মধ্যে ফেলে দিলেন। তারা কিন্তু আর সহজেই, এদের মধ্যে প্রচুর নিরপরাধ লোক আছেন, প্রচুর শান্তিপ্রিয় লোক আছেন, যারা কিন্তু মনের দিক থেকে আপনার হয়ে যাবে। একটু আমাদের দর্শক আছে, তার একটা প্রশ্ন নিয়ে। প্রিয় দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে পারভেজ চৌধুরী বলছিলাম। হ্যাঁ বলুন। অত্যন্ত শ্রদ্ধার সহিত উপস্থিত মেহমানদ্বয়ের কাছে আমার প্রশ্নটি হচ্ছে, যে দেশে যে অবস্থা বিরাজ করছে, এই জঙ্গি উৎপত্তি হচ্ছে, সরকার বারবার বলছে যে এই বিরোধী সরকারের এগেইনস্টে যত দল আছে সবাই নাকি এই জঙ্গির সাথে সম্পৃক্ত। এখন আমরা সাধারণ মানুষ দেখতে পাচ্ছি যে যাকে ধরা হচ্ছে হাতে নাতে জনগণ একজন আসামিকে ধরে পুলিশকে দিয়েছেন, ওনাকে 10 দিন রিমান্ড মঞ্জুর করেছেন, এবং এই রিমান্ডের পরে
এই পাহাম এই আসামিকে আমরা তো এটা জানি, আপনার প্রশ্নটা কি বলুন, প্রশ্নটা বলুন। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে যে এইভাবে ক্রস ফায়ার নামে দোষী হোক বেদোষী হোক এইরকম ব্যক্তিকে যদি ক্রস ফায়ারের নাম করে যদি মেরে ফেলা হয়, তাহলে কি এই গণতন্ত্র রাষ্ট্রে কি এই সন্ত্রাস বন্ধ হবে না? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। আমি বোধহয় হ্যাঁ, আমি শেষ করে দিচ্ছি খুব সংক্ষেপে। সেটা হচ্ছে যে এই যে আপনার তার মানে কি, তার মানে আজকে মানুষের কোনো নিরাপত্তা নাই, মানুষ পুলিশ সম্পর্কেও যে মানুষের যে আস্থার জায়গাটা, সেই আস্থাটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং আপনি যখন মানে আমি কাগজে দেখলাম যে আপনার মানে ফাহিম নাকি অনেক তথ্য দিয়েছিল, তো অনেক যদি তথ্য দিয়ে থাকে তাহলে পুলিশ নিশ্চয়ই বুঝতে পেরেছিল সেই তথ্যের গুরুত্ব। তো পুলিশ যদি বুঝে থাকতে পারে, তাহলে যদি ধরেও নেই যে পুলিশের কাহিনীটা সত্য, তাহলে পুলিশ তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে যাবে কেন? এখানে একটা খুব বড় প্রশ্ন, এই প্রশ্নের কোনো জবাব নেই। আর সংক্ষেপে বলে এটা পরে বলবো, আপনি আলেমদের ফাতোয়ার কথা এখানে এসছে যে তারা জঙ্গি বিরোধী ফাতোয়া, আজকে আবার টেলিভিশনে দেখলাম। এটি আমরা একটু পরে আসি, কারণ এই আলোচনাটা শেষ করছি। আমি জানাব ইকবাল হোসেন চৌধুরী, আমি এই দর্শকের প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। আপনি যে আজকের আলোচনার অবতারণা করেছেন, বলেছেন জঙ্গি বিরোধী অভিযান, ক্রসফায়ার এবং অস্ত্র উদ্ধার। আমি প্রথমটি এবং শেষটি অভিযান, জঙ্গি বিরোধী অভিযান, এটা তো রাষ্ট্রের দায়িত্ব। জঙ্গিরা যদি জননিরাপত্তা বিঘ্নিত করতে চায়, রাষ্ট্রের দায়িত্ব হলো জননিরাপত্তা নিশ্চিত করার জন্য অভিযান চালাতে হবে। সরকার তো চুপ করে বসে থাকতে পারে না, কারণ সরকারের উপরে দায়িত্ব হলো যে জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া। জঙ্গিরা যা করবে তার বিপরীতে জঙ্গিদের তৎপরতাতে যেন জানমালের নিরাপত্তা নিশ্চিত করা যায়, সেই জন্য যা যা করার প্রয়োজন তাই করবে। সেটা জনগণ সেটা চায়, জনগণের সেটা দাবিও। তৃতীয় যেটি অর্থাৎ অস্ত্র উদ্ধার, সেটিও কিন্তু ওই অভিযানের সাথে সম্পৃক্ত। অর্থাৎ জঙ্গিরা বা অপরাধ যারা করে, তারা যদি কোনো অস্ত্র মজুদ করে, বেআইনি অস্ত্র, তাহলে সেগুলি উদ্ধার করতে হবে। না হলে কিন্তু জঙ্গিদের বা অপরাধ চক্রের যে সন্ত্রাসী কর্মকাণ্ড, সেটি বন্ধ করা যাবে না। তাই সেটিও প্রয়োজন আছে। সেটাও কিন্তু জনগণের দাবি, জনগণের প্রত্যাশা যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এই অবৈধ অস্ত্র উদ্ধার করবে। এখন আসুন মাঝখানে, অর্থাৎ সেই ক্রসফায়ার। এই দুটি সম্পর্কে কিন্তু জনগণের পুরো দাবি হলো এই দুটি করতে হবে। কিন্তু ক্রসফায়ারটি, এই দুটো যে দাবি, তার মাঝে এই ক্রসফায়ারটি একটা প্রশ্নের অবতারণা সৃষ্টি করে। কারণ জনগণ চায় যে অভিযানের মাধ্যমে জঙ্গিদেরকে দমন করতে হবে, অপরাধী চক্রকে দমন করতে হবে, অস্ত্র উদ্ধার করতে হবে। কিন্তু মাঝখানে এই যে ক্রসফায়ার, এই ক্রসফায়ার কিন্তু আমাদের দেশের প্রচলিত আইনেও নেই, সংবিধানেও নেই, এবং জনগণও এটি চায় না। আমাদের মিডিয়াতে আমরা বলি, আমাদের সুশীল সমাজ বলে, এমনকি আমাদের দেশে যারা যে হিউম্যান রাইটস যেসব সংগঠনগুলো আছে, আন্তর্জাতিক গোষ্ঠীও এই সম্পর্কে প্রশ্ন তোলে। কিন্তু অদ্ভুত একটি কথা হলো যে আমাদের দেশের এই ক্রসফায়ারটি বলা হয়, এবং এটাকে আমরা অনেক সময় বলি যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলবে না। এটিও যেমন আমাদের এখানে আমাদের প্রশ্নকর্তা একজন বললেন এটি গণতন্ত্রের রীতিনীতি নয়। এটা যেমন আমাদের এখানে প্রযোজ্য, তাহলে অন্যান্য জায়গায় কি হচ্ছে? মাত্র কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে আপনি দেখেছেন, সেখানে যে একজন শুটার প্রায় 49 জনকে একটি ক্লাবে গিয়ে হত্যা করেছে, তাকে কিন্তু সেখানকার যে সিকিউরিটি ফোর্স তাকে কিন্তু চিহ্নিত করে সঙ্গে সঙ্গে গুলি করে মেরে ফেলেছে। তার কিন্তু বিচার হয়নি। এটাও কিন্তু সে অপরাধী, তাকে ধরে তারপর বিচার হবে, সে কি করেছে না অন্য করেছে। যে কোনো, আমরা যেটা বলার চেষ্টা করি সবসময়, সবাই বলি যে অপরাধী সে যে অপরাধী করুক না, যত বড় অপরাধী হোক, তার তাকে বিচারে নিয়ে যেতে হবে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রেও তো বিচার হয়নি, তাকে গুলি করে মেরে ফেলা হয়েছে। ফ্রান্সে যারা যে শার্লি হেবডোতে যারা আক্রমণ করেছিল, তাদেরকেও কিন্তু নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে, তাদেরকে কিন্তু ইয়েতে নেওয়া হয়নি। এমনকি যে আমরা পাকিস্তানে এসে দেখলাম যে বিন লাদেনকে
তাকে কিন্তু সেখানে গুলি করে মেরে ফেলে হত্যা করা হয়েছে, তারও কিন্তু বিচারের মুখোমুখি করা হয়নি। আমি এই কথা এই জন্য বলতে চাচ্ছি যে আমাদের এখানে যেমনিভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে আমরা যেমন আমাদেরকে উদ্বেগ প্রকাশ করি। হ্যাঁ, তেমনি ভাবে বিশ্বের অন্যান্য জায়গাতে যেগুলো হচ্ছে তারা যখন আমাদেরকে আমাদের এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কথা বলেন তখন কিন্তু স্ববিরোধিতা আমরা দেখতে আমি পাই। এই জায়গাটা তবে সবচেয়ে বড় ছোট্ট জিনিস একটা প্রশ্ন করতে জি, চাই, সেটা হচ্ছে এই যে আমরা যদি ফাহিমের বা ওর হত্যাকাণ্ডটা বলি, আপনাকে মনে হয় না পুলিশের ছিল এটা সরকারকেই প্রশ্নবিদ্ধ করে দিয়েছে? না, আমি তো সেটাই বলছি যে প্রথমে দুটো, অর্থাৎ অভিযান জনগণ চায় এবং সরকারও বলেছে যে কাউকে ছাড় দেওয়া হবে না, প্রধানমন্ত্রী তো বলেই দিয়েছেন। অস্ত্র উদ্ধার সেটিও প্রয়োজন, কারণ অস্ত্র উদ্ধার না হলে পরে তো এই সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করা যাবে না, কারণ এই বেআইনি অস্ত্র ব্যবহার করেই তো অপরাধগুলো সংগঠিত হচ্ছে, সেজন্য অস্ত্র উদ্ধার করতে হবে। এবং এই দুটি জায়গাতে কিন্তু দেশের আপনি যদি একটা মানে জনমত নেন তাহলে দেখবেন যে 1% লোক এর বিরোধিতা করবে না, তারা চাইবে। কিন্তু এই ক্রস ফায়ারের কারণের জন্যে এই অভিযানগুলো কিন্তু কোনো কোনো সময় জনগণের মনে একটা প্রশ্নের সৃষ্টি করে। এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দায়িত্ব হলো তারা দক্ষতা দেখাবে, এই জঙ্গিদেরকে গ্রেপ্তার করবে, অস্ত্র উদ্ধার করবে, জঙ্গিদেরকে আইনের কাছে সোপর্দ করবে। এবং আইন এখানে আবার আরেকটা দেখা যাচ্ছে যে আমাদের বিচার ব্যবস্থারও কতগুলো দুর্বলতার কারণের জন্যে বা কতগুলো সীমাবদ্ধতার কারণের জন্য আমরা দেখি অনেক সময় এই অপরাধী যাদেরকে গ্রেপ্তার করা হয় তাদেরকে যখন আদালতে নিয়ে যাওয়া হয় তখন কিন্তু আইনের ফাঁক ফোকর দিয়ে তারা বেরিয়ে চলে আসে। এই জায়গাটাতে একটি কথা হলো, তবে কোনো অবস্থাতেই এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এটি হওয়া বাঞ্ছনীয় নয়। এবং এটি যদি হয় তাহলে যেটি সৌরভ সাহেবও বললেন সেটা হলো যে মানুষ যে দুটোকে সাপোর্ট করছে, অর্থাৎ অভিযান এবং অস্ত্র উদ্ধার, এই দুটো যে একটা ভালো কাজকে এই একটি কর্মকাণ্ডের মধ্য দিয়ে কিন্তু প্রশ্নের মুখোমুখি করে দেয়। আরেকটি সবচেয়ে বড় জিনিসটা হলো যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপরে মানুষের আস্থা থাকতেই হবে। যদি না থাকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী একা কোনো কাজ করতে পারবে না, জনগণের সমর্থন লাগবে। যেমন ধরুন যে এই মাদারীপুরে যে শিক্ষকের হত্যাকারী তাকে কিন্তু জনগণ ধরেছে। প্রধানমন্ত্রী যেমন বলেছিলেন যে জনগণকে রুখে দাঁড়াতে হবে, সেখানে কিন্তু জনগণ রুখে দাঁড়িয়েছে, তাকে ধরেছে, ধরে পুলিশের কাছে দিয়েছে। এখন পুলিশের দায়িত্ব হলো তাকে প্রমাণসহ আদালতে নিয়ে যাওয়া এবং আদালতের আইনের কাছে পুরো ক্ষমতা আছে তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার। কিন্তু এই ক্রস ফায়ার, এই কথাগুলো ক্রস ফায়ার বলুন অথবা বন্দুকযুদ্ধ বলুন, এনকাউন্টার বলুন, যে কোনো প্রশ্ন, এগুলো কিন্তু মানুষের মনে কিছুটা আস্থার অভাব সৃষ্টি করে। তবে আরেকটি জিনিস আপনি পরবর্তীতে এটা অবশ্যই আপনি জিজ্ঞেস করবেন যে এই রাজনীতিকরণ, সেটাও কিন্তু একটা, আমরা এটা ফেরত এসে সেই আলোচনাটা করতে চাই। তার আগে একটা ছোট বিরতি নিয়ে আসতে চাই। প্রিয় দর্শক, থাকুন আমাদের সঙ্গে। করছিলাম জঙ্গি বিরোধী অভিযান, ক্রস ফায়ার, অস্ত্র উদ্ধার নিয়ে জনাব ইকবাল সোহান চৌধুরী, মাহফুজুল্লাহ, জনাব সোহরাব হাসানের সঙ্গে। আমি যেতে চাই সোহরাব হাসান আপনার কাছে। আমরা শুরুতে যে আলোচনা যে পলিটিসাইজেশন অফ দিস ইস্যু, সেইটাকে কিভাবে দেখছেন? সেটাকে আপনি রেটোরিক চলছে দুই সাইডেই, আমরা দেখতে পাচ্ছি সরকারের পক্ষ থেকেও, এখন বিএনপির তরফ থেকেও আমরা রেটোরিক দেখতে পাচ্ছি এবং এটি পরস্পরকে দোষারোপ করার প্রবণতা আছে। এটি তো জনগণের ভয়ের, মানে ভীত হওয়ার, জনগণকে শঙ্কায় থাকার, হতাশ হওয়ার, এটাই তো বড় কারণ। যে এটা যদি জঙ্গি তৎপরতা বা জঙ্গিদের এই যে উপর্যুপরি হামলা, হত্যাকাণ্ড যদি আমরা জাতীয় দুর্যোগ হিসেবে দেখি, অবশ্যই এটা বড় দুর্যোগ। এবং সামনে কি আছে জানি না, পিছনে এতগুলো হত্যাকাণ্ড হয়েছে। এ ব্যাপারে রাজনৈতিক দল, সরকারের যে ভূমিকা পালন করা উচিত সেটা কতটা করছে সে ব্যাপারে কিন্তু যথেষ্ট সংশয় আছে। আমরা যে কোনো ঘটনা ঘটলেই এই যে পারস্পরিক দোষারোপ, সরকার পক্ষ বিরোধী দলের উপর চাপায়, বিরোধী দল মানে বিএনপি জামাতের উপর, বিএনপি সরকারের উপর, তাতে আসল যারা অপরাধী তারা কিন্তু পার পেয়ে যায়। তারা ভাবে যে আমাদের উপর তো এটা পড়ছে না, আমাদের কেউ দেখছে না, তারা লোকচক্র আড়ালেই থেকে যায়। যুগান্তরের আজকে রিপোর্ট যদি দেখেন, যেটা ওই যে জঙ্গি যে ক্রস ফায়ারে মারা গেল ফাহিম বা
ওর কথা ও আবার বলছে যে এটার সঙ্গে তার যে স্টেটমেন্ট যুগান্তরের রিপোর্ট একটা ভিডিও এভিডেন্সের ভিতর দিয়ে বলছে যে এটার সঙ্গে জামাত শিবিরের যোগাযোগ আছে বলে। আপনি কি সেটা মনে করেন? এবং আমাদের লম্বা সময়ের কাহিনী ধরে সেটা বিশ্বাসযোগ্যতা পায় কি? জামাত শিবির মানে কি সংগঠন না ব্যক্তি না গ্রুপ, মানে পুরো সংগঠন? প্রথম হলো জামাত শিবির কিন্তু জামাত ইসলামে কিন্তু নিষিদ্ধ রাজনৈতিক মানে নিষিদ্ধ মানে ইসে নির্বাচন কমিশনের নির্বাচনে অযোগ্য। আচ্ছা, তার বিরুদ্ধে একটা রিট আছে, মানে আদালতে মামলা আছে। জামাত শিবির যে প্রকাশ্যে যে তৎপরতা, প্রেস রিলিজ এবং এই কোনো যুদ্ধাপরাধীর বিচার হলে তারপর হরতাল ডাকা ছাড়া তাদের তৎপরতা নেই। সেক্ষেত্রে এরকম একটি সংগঠন তারা জঙ্গি তৎপরতা করেছে, কিন্তু সরকার ধরতে পারছে না কেন? মানে জামাত শিবিরের তো হাজার হাজার নেতাকর্মীকে সরকার ধরেছে, এর মধ্যে কতজন জঙ্গি আছে সেটা তো সরকার বের করছে না, যে আমরা এদের ধরেছি এদের সঙ্গে জঙ্গি তৎপরতা আছে। কিন্তু একটা ঘটনা ঘটলে জামাত শিবির বা বিএনপি, বলছি যে অবশ্যই জামাত শিবির হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যে কোনো দল হোক বা দলের বাইরের লোক হোক, যেই অপরাধ করবে, যেই হত্যাকাণ্ড ঘটাবে, যেই জঙ্গি তৎপরতায় যুক্ত হবে, তাকে ধরে সরকার বিচার করবে, কঠিন শাস্তি দিবে। প্রয়োজনে দ্রুত বিচার আইন করুক, সন্ত্রাস বিরোধী আইনে করবে, আপত্তি নেই কারণ। কিন্তু এবং যতগুলো যাদের ধরা হয়েছে আমরা জানি না যে এদের মধ্যে কতজনই আছে, কিন্তু কোনো ঘটনা ঘটলে কিছু লোককে গ্রেপ্তার করা হয় এবং বলা হয় যে তাদের পিছনে এই দল আছে, এই দল আছে। কিন্তু আছে যে সেটা তো এখন মানুষ আর বিশ্বাস করছে না, যে এই সরকারের এই ভাষ্য। জামাত শিবির যে ভিডিও দিয়ে দেখিয়েছে অথবা দেখে, জামাত শিবির যে অবস্থা, তারা যুক্ত না থাকার মানে থাকাটাই স্বাভাবিক, থাকাটাই সম্ভব, থাকা অবশ্যই। কারণ তারা প্রকাশ্যে তৎপরতা চালাতে পারছেন, গোপন তৎপরতা চালাবে। এবং জামাত শিবির যে রাজনৈতিক দর্শন, তার সাথে জঙ্গিবাদের রাজনৈতিক দর্শন একেবারেই এক না হলেও কাছাকাছি। সুতরাং সেখানে তাদের রাজনৈতিক সখ্য বা জামাত শিবির তার উদ্দেশ্য সফল করার জন্য তাদের ব্যবহার করতে পারে। বিএনপি জামাত সরকারের আমলে তখন আমি মনে করি না যে বিএনপি তখন জঙ্গিদের ক্ষমতায় বসানোর জন্য অথবা ক্ষমতায় শরিক করার জন্যই করেছে। বিএনপির তখন কৌশল ছিল তার রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করা বা তার রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলা ক্ষমতায় থাকার জন্য, এখনো যদি সরকার, এবং তার সেই কৌশল কিন্তু কাজে লাগেনি। পরবর্তীকালে তাদের শুধু প্রথম তো স্বীকার করেনি জঙ্গি আছে। 21 আগস্টের গ্রেনেড হামলার ঘটনাও তারা বলছে এটা আওয়ামী লীগ করেছে। পরে কিন্তু তারা 2005-06 কিন্তু তারা বাধ্য হয়েছে যে বাস্তবতা অনুধাবন করতে, বিদেশি চাপ হোক, দেশের জনগণের চাপ হোক, তারা করেছে। এবং বাংলাদেশ শীর্ষ জঙ্গি সন্ত্রাসী যারা, তাদেরকে গ্রেপ্তার করে বিচার করেছে। কিন্তু যে সরকার, প্রশ্নটা এখানে, যে সরকার জঙ্গি বিরোধী, তারা বলে আসছে যে জিরো টলারেন্স। যে সরকারের অঙ্গীকার ছিল 2008-এর নির্বাচনে যে জঙ্গিদের বিরুদ্ধে তারা অভিযান চালাবে, তারা সাফল্য দাবি করেছে। সেই সরকারেই এখন পর্যন্ত বাংলাদেশে তো এখন যে বাংলা ভাই বা শায়েখ আব্দুর রহমানের মতো জঙ্গি আছে, এটা সরকারও বলছে না যে এরকম দুর্ধর্ষ জঙ্গি পলাতক আছে। এবং যে জঙ্গি এর বাইরে যে আছে, মুফতি হান্নান জেলখানায়। তাহলে কারা করছে? তাদের সহযোগী, তাদের সাগরেদ নেতাকর্মী থাকতে পারে, মাঝে মাঝে আমরা শুনি। কিন্তু তাদের ধরছে না কেন? ধরলে আবার জেলখানা থেকে ছাড়া পায়। মানে এটা পুরো অদ্ভুত রহস্য। আবার এখন জনগণের মধ্যে কিন্তু একটা প্রশ্ন আছে যে সরকার কি তাহলে এই জঙ্গি ইস্যু, এই সরকারের সাথে জঙ্গিদের সম্পর্ক আছে, জঙ্গিদের সখ্য আছে, এটাকে বিশ্বাস করে না। কিন্তু তারা এই ইস্যুটাকে জিয়ে রাখতে চায় কিনা, মানুষের মধ্যে এই প্রশ্নটা। আমি মাহফুজুল্লাহ, জনাব মাহফুজ, আপনার কাছে যেতে চাই। এই পলিটিসাইজেশনের কথা বললাম, তার আগে আপনি ফতোয়ার কথা বলতে চাইছিলেন, সেই জায়গাটা দিয়ে। হ্যাঁ, তার আগে একটু ছোট্ট জনাব ইকবাল সোবহান চৌধুরীর একটা বক্তব্যের ব্যাপারে আমার মনে হয় যে এটা খুব গ্রহণযোগ্য না। বাইরের দুনিয়াতে খারাপ উদাহরণ হলে আমাদের এখানে সেই খারাপ উদাহরণকে আমার অ্যাকশনের জাস্টিফিকেশন হিসেবে আনতে হবে, এটা বোধহয় খুব একটা গ্রহণযোগ্য যুক্তি না। এক আর দুই নম্বর হচ্ছে অরল্যান্ডো বা ফ্রান্সে যে ঘটনাটা ঘটেছে, সেখানে কিন্তু প্রত্যক্ষদর্শী ছিল, অনেকের চোখের সামনেই পুলিশ ওদেরকে মেরে ফেলেছে। আমার এখানে যে ক্রস ফায়ার, এখানে কোনো প্রত্যক্ষদর্শী নাই পুলিশ ছাড়া।
আর যেমন ধরেন আবার উল্টা চিত্র আছে, আপনার ব্রিটেনের যে এমপিকে মেরে ফেলেছে জো কক্সকে, তার যে আসামি তাকে আবার এখন আদালতে নেওয়া হয়েছে। এটা হচ্ছে এক। আর 2 নম্বর হচ্ছে এই যে আইনের কথা বলা হয়, তো আইনের মানে আমরা প্রায়শ শুনি সরকারের দিক থেকে বলা হয় যে আইনের মধ্যে অনেক লুপ হোলস আছে বা ফাঁক আছে। তো সেই আইনগুলিকে সংশোধন করলেই তো হয়। জাতীয় সংসদ তো বসছে, জাতীয় সংসদ অনেক কিছু করেছে, তো এই লুপ হোলসগুলো বন্ধ করলে হয়, সেগুলো বন্ধ করছে না। 3 নম্বর হচ্ছে এই যে অস্ত্র উদ্ধার, এই যে এবারে যে অভিযানে কত অস্ত্র উদ্ধার হয়েছে তার কিন্তু কোনো হিসাব নেই। কত আপনি দেখবেন খুব হালকা অস্ত্র শস্ত্র এগুলো। অথচ এই সরকারের আমলে বিভিন্ন সময় আমরা দেখেছি যে অনেক অস্ত্র উদ্ধার হয়েছে সিলেটে, মৌলভীবাজারে, সর্বশেষ উত্তরায়, যেসব অস্ত্রে কোনো মালিক নেই। উত্তরার অস্ত্র নিয়ে তো নানা রকমের প্রশ্নই আছে যে আপনার নাম্বার প্লেট বিহীন একটা গাড়ি থেকে মানে পুলিশ চেকপোস্ট দিয়ে পেরিয়ে গিয়ে ওই গাড়ি থেকে আপনার অস্ত্র ফেলে দেওয়া হলো লেকের মধ্যে, এইটা তো এই প্রশ্নেও কিন্তু কোনো জবাব পুলিশ মানে দিচ্ছে না আপনার এইটা। আর এই যে পলিটিসাইজেশন দেখেন, এইবার কিন্তু পলিটিসাইজেশন বা অভিযোগটা শুরু করেছে আওয়ামী লীগ প্রথম। সঙ্গত কারণে রাজনৈতিক দলগুলোর যে প্রবণতা, একটা যখন তাকে সমালোচনা হয় তখন অন্য পক্ষ সেটার জবাব দেয়। কিন্তু এখানে কতগুলো বিষয় আছে যেগুলো সরকারের পক্ষে জবাব দেওয়া সম্ভব না বা সরকার কখনো দেবে না। আপনার নিশ্চয়ই মনে আছে ইতালির নাগরিককে যখন হত্যা করা হলো গুলশানে, তখন সরকারের দিক থেকে খুব জোরে সোরে প্রায় 1-1.5 মাস বড় ভাই, বিএনপির বড় ভাই এটা বলা হলো। আজ পর্যন্ত কিন্তু সেই বড় ভাইয়ের চেহারা আমরা দেখলাম না, বা বড় ভাইয়ের নামও জানলাম না যে কোন বড় ভাই, মানে অফিসিয়ালি আর কি। তো তাহলে এই ধানাই পানা এগুলো কেন করে? এই ধানাই পানাই করার তো কোনো দরকার নেই। আপনি যদি না বলতে পারেন, না করতে পারেন, আইডেন্টিফাই করতে না পারেন, পিন পয়েন্ট করতে না পারেন, তাহলে তো কোনো এটা অর্থহীন। আপনি মনে করছেন যে জনগণ বোকা। জনগণ বোকা না, জনগণ এই বিষয়গুলো বুঝতে পারে। জনগণ হয়তো এখন কিছু বলছে না, সময়ে জনগণ এটার একটা রিয়াকশান দেবে। এবার আসে আপনি যে ফাতোয়ার কথা বলেছেন, ইসলামের ফতোয়ার বিষয়টা না সবসময় কম বেশি কন্ট্রোভার্সিয়াল আমি যদ্দূর জানি। এই যে ফতোয়া দিয়েছেন আলেমরা, আজকেই দেখলাম, এই রাতে টেলিভিশনে দেখলাম আরেকজন বলছেন যে আপনার ইসলামিক ফাউন্ডেশনের যিনি মহাপরিচালক তিনি ফতোয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, এবং বাইতুল মোকাররমের যিনি ইমাম তিনিও এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। ওই যে বললাম যে ইসলামে মতভেদ আছে। এখন আবার যিনি আলোচনা করছিলেন টেলিভিশন, তিনি দেখলাম আবার ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে মোটামুটি এক হাত নিয়েছে নাকি, যে উনি তো এগুলি কিছু জানেন টানেন না ফতোয়ার বিষয়টা। হয় কি শুনেন, ফতোয়া বলেন, বিশ্বাস বলেন, আনুগত্য বলেন, রাজনৈতিক দর্শন বলেন, এগুলোকে ইমপ্লিমেন্ট করতে গেলে, এগুলোকে বাস্তবায়ন করতে গেলে মানুষের সঙ্গে আপনাকে কথা বলতে হবে, মানুষকে আপনাকে সঙ্গে আনতে হবে। আজকে এই কথাটা খুবই মানে আপনার বাস্তব। সরকার কি মনে করে দেশের সকল মানুষ তার সঙ্গে আছে? জবাবটা হচ্ছে না। তো সকল মানুষকে যদি আপনি আনতে চান, যেই মানুষগুলো অন্য বলয়ে আছে, অন্য বিশ্বাসে আছে, সেই মানুষগুলোকে আপনার সঙ্গে টানতে হবে। সেই মানুষগুলোকে আপনি সঙ্গে কেমন করে টানবেন? সেই মানুষগুলো রাজনৈতিক আনুগত্যের দিক থেকে যাদের পেছনে আছে তাদের সঙ্গে আপনাকে ডায়ালগ করতে হবে। কিন্তু সরকারি অ্যাটিটিউডে মনে হচ্ছে তারা আর কোনো রকমের কোনো ডায়ালগে যাবেন না, কোনো রকমের কোনো এঙ্গেজমেন্টে যাবেন না। তো যদি না যায় তাহলে পরিস্থিতি খারাপ হবে। পরিস্থিতি আমি কোনো রকমের কোনো উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা দেখি না। আমি যেতে জানি ইকবাল সামাদ চৌধুরী, উনি একটা কথা বলছিলেন মাহফুজুল্লাহ সাহেব, যেটা এনগেজমেন্ট, একটা ডায়ালগ দরকার সর্বস্তরে, সেটাকে আপনি ফিল করেন কিনা? আবার আজকে যে 14 দলের আমরা সারা দেশব্যাপী যে মানববন্ধন দেখলাম, সেটি এনাফ কিনা মানে সবকিছু মোকাবেলা করবার জন্য? না, এটা এবং দোষারোপ করে আসলে খুব বেশি পার পাওয়া যাবে কিনা? না, কতগুলো কথা তো আমরা সরাসরি বলি, কিন্তু আবার ব্যাকগ্রাউন্ডটা ভুলে যাই। জনাব মাহফুজুল্লাহ সাহেব যেমন আমার একটা বক্তব্যের ব্যাখ্যা দিলেন, ব্যাখ্যা না, একটু দ্বিমত পোষণ করি। না দ্বিমত, আমি বলেছি যে ওয়েস্ট যখন আমাকে প্রশ্ন তোলে যে আমি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করছি, আমাকে যখন সরকারকে বা আমাদের দেশকে যখন অভিযুক্ত করে, তখন আমি বলতে চাই যে তারা কি করছেন। তারা কি করছেন সেই জন্য আমিও করব সেটা কিন্তু আমি বলছি না। আমি বলছি তাদের নৈতিক কোনো অবস্থান আছে কিনা আমাকে প্রশ্ন করার আগে। তার এখানে আপনি বললেন যে সেখানে প্রত্যক্ষদর্শী ছিল, এই যে অরল্যান্ডোতে প্রত্যক্ষদর্শীরা ছিল, প্রত্যক্ষদর্শী দেখেছে বলেই কি তাকে বিচার না করে হত্যা করার অধিকার আছে? সেটা জাস্টিফাইড। আমেরিকান সিকিউরিটি ফোর্সের কি আছে? দ্যাট ইজ নট জাস্টিফাইড। সেই কথাটাই আমি বলতে চাচ্ছি যে আমার এখানেও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেমন আমার কাছে বা অন্যদের কাছে গ্রহণযোগ্য না, তেমনি ভাবে ওনাদের ওখানে যেটা হচ্ছে সেটাকে না দেখে আমাকে যখন অভিযুক্ত করে বাংলাদেশ হিসাবে, তখন কিন্তু আমাদের প্রশ্ন করার অধিকার আছে। এটি আমি বলেছি। আর দ্বিতীয় প্রশ্ন হলো এনগেজমেন্ট। এনগেজমেন্ট তো অবশ্যই এনগেজমেন্ট হতেই হবে,
কিন্তু কার সাথে এনগেজমেন্ট, এই প্রশ্নটি তাহলে থাকবে। এখন প্রশ্ন হলো যে যারা এই ধরনের কর্মকাণ্ডের পিছনে অতীতের রেকর্ড আছে, এই যে কিছুদিন আগে ধরুন জয়কে, সজীব ওয়াজেদ জয়কে হত্যাকাণ্ডের একটা ঘটনা, সেটা কিন্তু আমরা হত্যার চেষ্টা, যে সেটি কিন্তু আমাদের এখানে কিন্তু তদন্তের মাধ্যমে বের হয়নি, এফবিআই বের করেছে। আমরা এফবিআই বের করেছে বলেই আমরা জানতে পেরেছি। যেমন ধরুন বিএনপির একজন নেতা আসলাম চৌধুরী সাহেবের সাথে মোসাদের যে বৈঠক সরকার উৎখাতের, সেগুলো কিন্তু আজকে আমরা জানতে পারছি ইয়েতে। এটাও কিন্তু আমাদের এখান থেকে বের হওয়ার আগে আন্তর্জাতিক মিডিয়াতে এটি এসছে। তারপরে আসুন যে এই হত্যাকাণ্ডের পেছনে যারা 21শে আগস্টের ঘটনা ঘটাতে পারে, অস্ত্র উদ্ধার, আজকে সরকার অস্ত্র উদ্ধার করছে, কতটুকু করতে পারছে না পারছে সেটাও প্রশ্ন থাকবে। কিন্তু তার চেয়ে প্রশ্নটি হলো, সরকার তো অন্তত 10 ট্রাক অস্ত্র খালাসের জায়গাতে কিন্তু সরকার নিজে বসে 10 ট্রাক অস্ত্র খালাসের সাথে কিন্তু জড়িত নয়। অতীতে সরকারের কর্তা ব্যক্তিরা বসে এই অবৈধ অস্ত্রের চালানকে তারা বৈধ করার চেষ্টা করেছিলেন। 21শে আগস্টের ঘটনায় সরকারের শীর্ষ পর্যায়ে বসে তারা বিরোধী দলীয় নেত্রী, আজকে যিনি প্রধানমন্ত্রী, তাকে হত্যা করার পরিকল্পনা করেছিলেন। এই তারপরে 13 সাল 15 সাল যারা মানুষ পুড়িয়ে মেরেছেন এবং ওপেনলি এই ঘটনাগুলো ঘটেছেন, যারা হেফাজতকে প্রমোট করার চেষ্টা করেছেন, যারা একের পর এক এই ধরনের গণতান্ত্রিক আন্দোলনের নামে অগণতান্ত্রিক কাজগুলো করেছেন এবং অমানবিক কাজগুলো করেছেন, তাদের সাথে প্রশ্ন তো এনগেজমেন্ট কতটুকু হতে পারে, এটাও কিন্তু দেখার বিষয় আছে। তবে আমি মনে করি যে আজকে, হ্যাঁ আপনি বলেছেন যেটি ব্লেম গেম, হ্যাঁ ব্লেম গেম সরকারের পক্ষ থেকে, বিরোধী দলের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে ব্লেম গেম বন্ধ করে একটি জাতীয় ঐক্যমত সৃষ্টি হতে হবে, যেখানে যে আমরা কোনো অবস্থাতে এই সন্ত্রাস, সে যে দলেরই হোক, যে শক্তিরই হোক, আমরা মানে প্রশ্রয় দেব না। এই জঙ্গিবাদ, এই মৌলবাদ, এগুলোকে সাম্প্রদায়িক উস্কানি, এগুলোকে আমরা প্রশ্রয় দেব না। সেই জায়গাগুলোতে কিন্তু রাজনৈতিক দলগুলো ওইভাবে তারা আসছেন না, তারা ব্লেম গেমের মধ্যেই থাকছেন। এবং এর ফলে যেটা হচ্ছে, জনগণ বিভক্ত হচ্ছে, বিভ্রান্ত হচ্ছে। এবং যারা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, তাদের ভিতরেও কিন্তু কিছু কিছু কর্মকাণ্ড হতে পারে, যে কর্মকাণ্ডগুলো সরকারকে বিব্রত করার জন্য, তাদের মধ্যে থেকে যে কিছু কিছু স্যাবোটেজ হবে না তাও না। কিন্তু আজকে যে ঘটনাটি ঘটল, এই ধরেন এই ফাহিমকে হত্যার মধ্য দিয়ে, সেখানে আমি মনে করি যে সরকারের উচিত হবে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উচ্চ পর্যায়ে যারা আছেন তাদের উচিত হবে এটিকে তদন্ত করা, যে কারা ওখানে ছিলেন এবং কারা এই বন্দুকযুদ্ধের নামে এই যাকে রিমান্ডে নেওয়া হয়েছে এবং যাকে জনগণ ধরে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে এবং যার কাছ থেকে অনেক তথ্য পাওয়া যাচ্ছিল বলে আমরা মিডিয়াতে জানতে পেরেছি। অভিজিৎ হত্যাকাণ্ড নিয়ে তো অনেক কথা হয়েছে, বিদেশে পর্যন্ত আমাদের দেশের এই ব্যর্থতাকে দায়ী করা হয়েছিল। হ্যাঁ, এফবিআই এখানে এসেছিল। সেখানে একজনকে যখন গ্রেপ্তার করা হলো এতদিন পরে, 15 মাস পরে, তখন কিন্তু সাধারণ মানুষ কিন্তু মনে করেছিল যে না, এখন কিছু বের হবে। তো রিমান্ডে নেওয়ার পরে সেই লোককে কথিত বন্দুকযুদ্ধের নামে হত্যা করার, এটি কিন্তু কোনোভাবেই বাঞ্ছনীয় নয়। এবং এই ধরনের কর্মকাণ্ড সরকারের যে উচ্চ পর্যায়ের যে আন্তরিকতা, অর্থাৎ অভিযান চালানো, জঙ্গিবাদ দমন, অপরাধ দমন ইত্যাদি, সেগুলো কিন্তু প্রশ্নবিদ্ধ করে। এবং যারা প্রশ্নবিদ্ধ করার এগুলো করছেন ভিতর থেকে, তাদেরকেও কিন্তু খুঁজে বের করার প্রয়োজন আছে সরকারের নিজের তাগিদে। এবং এই প্রশ্নগুলো যদি না করতে পারেন, শুধু এনগেজমেন্টের কথা বলেছেন, এনগেজমেন্ট, ওইটা আবার আমি বলতে চাচ্ছি যে এনগেজমেন্ট হতে হলে পরে সকলের, আপনারও ওপেন মাইন্ড হতে হবে, আমারও ওপেন মাইন্ড হতে হবে। আমি আমার এজেন্ডা নিয়ে চলবো, আপনি আপনার এজেন্ডা নিয়ে চলবেন,
কে কোন সময় কতটুকু কুপকাত করতে পারবো সেই প্রক্রিয়া যতক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ পর্যন্ত এই ব্লেম গেমও চলবে, এবং এই ব্লেম গেম থেকে সাধারণ মানুষ, জনগণ, জাতি উদ্ধার পাবে। আমাদের একেবারে সময় শেষ। আমি শুধু একটু বিষয় জানতে চাই, আজকে দেখেছি কুইক একটা রেসপন্ড করতে চাই। এই যে ধরেন অরল্যান্ডোর ঘটনা বা ফ্রান্সের, আমি সেটা যেটা বোঝাতে চাইছি যে সেখানে ঘটনাগুলো, ধরেন এখানে এখন রাস্তায় যদি দুই পক্ষে গোলাগুলি হয়, দুর্বৃত্ত এবং পুলিশ, তো অনেকের চোখের সামনে ঘটনা ঘটবে। আর আমাদের এখানে যে মানে ক্রস ফায়ারের ঘটনাগুলি, এখানে আর অন্য কেউ থাকে না পুলিশ ছাড়া। আর ওই যে আপনার হেফাজত কখনো আওয়ামী লীগের সঙ্গে, কখনো বিএনপির সঙ্গে, কাজে হেফাজত যে কোথায় আছে কেউ এখন দেশের মানুষও বলতে পারবে না কোন জায়গায় আছে। আর জাতীয় ঐকমত্য হতে হলে সরকারকে এটা প্রথম উদ্যোগ নিতে হবে। এই সরকার আগের থেকে ধরে নেয় যে তার প্রতিপক্ষ যারা আছে সবই হচ্ছে আপনার জঙ্গি, সবই হচ্ছে বাজে লোক, তাহলে তার হবে। আমি এই জায়গাটা প্রশ্ন করতেছিলাম যে সবসময় যে কথা বলতে হবে তাতেই জাতীয় ঐক্য হবে তা নয়। আমরা যখন ক্রিকেট খেলা থেকে যে যার অবস্থান থেকে যখন সমর্থন করি তখন জাতীয় ঐক্য হয়ে যায়। আজকে 14 দল পথে নামলো বা রাস্তায় নামলো, অফ লেট, দেরিতে হলেও তারা নেমেছে। এরকম যদি বিএনপি যদি নামে, তার জোট যদি নামে, অন্যান্য রাজনৈতিক দল যদি পথে যার যার মতো করে নামে, তাহলেও তো এক ধরনের প্রতিরোধ এবং জাতীয় ঐক্যমত হয়, নয় কি? লেট দি গভর্নমেন্ট সে যে বিএনপি নামলেতে বিএনপির উপরে কোনো রকম হামলা হবে না। বিএনপি তো পারমিশনই দেওয়া হয় না অনেক কিছু করবার জন্য। তো বিএনপি মানববন্ধনের জন্য নামবে রাস্তায়, ঠিক আছে, গভর্নমেন্ট প্রকাশ্যে বলুক যে আপনারা করেন প্রতিবাদ আপনাদের মতো করে, আমরা আপনাদেরকে বাধা দেব। সভার সমাবেশ একটা, যেটা মাহফুজুল ভাই বললেন, কিন্তু এর বাইরেও তো আছে। যেমন পাবনায় তো বিএনপির প্রতিনিধি দল গেছে, 14 দলের প্রতিনিধি দল গেছে, 14 দলের প্রতিনিধি অন্য জায়গায় গেছে। এটাও তো এই যে আক্রান্ত মানুষগুলোর পাশে দাঁড়ানো, সেখানে কিন্তু এই যে রাজনৈতিক অনুমতি দিল কি দিল না এটা কিন্তু প্রশ্ন না, কিন্তু আমরা কতটা এই বিষয়টাকে উদ্বিগ্ন করছে রাজনৈতিক দলগুলোকে। সরকারের ভূমিকা নিয়ে আমরা সমালোচনা করব, কিন্তু রাজনৈতিক দল হিসেবে, সামাজিক শক্তি হিসেবে, নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে কে কার দায়িত্বটুকু, যে যার দায়িত্বটুকু পুরো পালন করছে কিনা, যদি করতো, এবং তখনও কিন্তু একটি জাতীয় ঐকমত্য হওয়ার পরিবেশ তৈরি হয়। প্রথমত জাতীয় ঐক্য তৈরি করার আগে এই পরিবেশটা তৈরি করা, এবং সেখানে কিন্তু আরেকটি প্রশ্ন আছে, গণতান্ত্রিক যে ক্ষেত্র, গণতন্ত্রের যে ক্ষেত্র, গণতন্ত্রের যে সুযোগ, গণতন্ত্রের যে অনুশীলন চর্চা, সেটি কিন্তু সেখানে সরকারের কাছ থেকেই থাকতে হবে যে সেই সুযোগটা দেয়া। কারণ গণতন্ত্র শুধু এক পক্ষের না, এক দলের না। অসংখ্য ধন্যবাদ জনাব সোহরাব আসার। আপনি যদি 10-15 সেকেন্ডে কিছু যোগ করতে চান। না, আমি একটি বলতে চাই, সেটি হলো সরকার একা এই জঙ্গি দমনও করতে পারবে না, আইন শৃঙ্খলা রক্ষাও করতে পারবে না। দায়িত্ব তাদের আছে, এটি রাষ্ট্রীয়ভাবে তাদের উপরে বর্তায়, কিন্তু সেখানে সবাইকে কিন্তু সহযোগিতা করতে হবে। যে আহ্বানটি প্রধানমন্ত্রীও বলেছেন যে জনগণকে কিন্তু একটা সামাজিক প্রতিরোধও এই জঙ্গির বিরুদ্ধে এবং সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, সন্ত্রাসীর বিরুদ্ধে একটি সামাজিক প্রতিরোধ সৃষ্টি করতে হবে। অসংখ্য ধন্যবাদ ইকবাল সুমন চৌধুরী, জনাব সোহরাব হাসান, মাহফুজুল্লাহ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এটি খুব বড় আলোচনা, কিন্তু সব থেকে বড় যেটি আমাদের মনে হয় আলোচনার ভিতরে উঠে এসছে সেটি হচ্ছে যে আইনের শাসনের প্রতি খুব আমাদেরকে যে কোনো মূল্যে গুরুত্ব দিতে হবে, এবং সরকারের অভিযানের যে সদিচ্ছা, এই জঙ্গি দমনের ক্ষেত্রে সরকারের যে সদিচ্ছা, সেটিকেই যাতে কার্যকর করা যায় সে ব্যাপারে সমস্ত দিকে নজর রাখা দরকার। একই সঙ্গে জাতীয় ঐক্যের কথা যেটি উঠে এসছে সেটি আমার মনে হয় যার যার অবস্থান থেকে সবাই যদি এই জাতীয় ক্রাইসিস মোমেন্টে দাঁড়িয়ে যার যার কর্মসূচি ভূমিকা পালন করে, তাহলে সেটিও অনেকখানি এগিয়ে নিয়ে যেতে পারে জাতিকে। আমরা প্রত্যাশা করি সবাই ইতিবাচক, সবাই দেশের বৃহত্তর কল্যাণের কথা চিন্তা করি পদক্ষেপ গ্রহণ করবেন, সব রাজনৈতিক মহল, প্রশাসন, পুলিশ, সবাই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন।